এর দিকে যদি আমরা যাই, যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র যদি আমরা একটু ছক আকারে বা ফ্লোচার্ট আকারে দেখার চেষ্টা করি, যেটা আমাদের মনে রাখতে খুব বেশি সাহায্য করবে। জীবনচক্র, ওদের জীবনচক্র আমরা একটু আগে পড়ছি যে ওদের জীবনচক্রে দুইটা ভিন্ন ভিন্ন পোষক কাজ করে, ঠিক না? দুইটা ভিন্ন ভিন্ন পোষক কাজ করে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মানুষ, আর আরেকটা হচ্ছে মশকি। সব মশকি না কিন্তু, অ্যানোফিলিস মশকি। আচ্ছা, মশকি। এখন মানুষের মধ্যে ওরা কি করে? মানুষের মধ্যে ওরা অযৌন জনন ঘটায়। মানুষের মধ্যে ওরা অযৌন জনন ঘটায়। আচ্ছা, মানুষের মধ্যে ওরা যে অযৌন জনন ঘটায় এটাকে আমরা বলি কি? সাইজোগনি। কি বলি? সাইজোগনি। ওকে। মশকের মধ্যে ওরা যৌন জনন ঘটায়, আমরা জানি অলরেডি মশকের মধ্যে ওরা যৌন জনন ঘটায়। এখন এইটার নাম কি? এটার নাম আমরা অলরেডি পড়ছি, এটার নাম হচ্ছে গ্যামিটোগনি। ওকে, এবার খেয়াল করুন, মানুষের বডিতে ওরা দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে যকৃৎ। তাহলে যকৃতের মধ্যে ওরা কাজকর্ম করে, লোহিত রক্তকণিকার মধ্যে ওরা কাজকর্ম করে। যকৃতের মধ্যে যেই কাজ করে বা জীবনচক্রের যেই ধাপটা সম্পন্ন হয় ওটাকে বলে হেপাটিক সাইজোগনি। সাইজোগনি। আর লোহিত রক্তকণিকার মধ্যে যেটা করে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মানুষে ওরা অযৌন জনন ঘটায়, এটাকে বলা হয় সাইজোগনি। সাইজোগনি দুইটা প্রকারের, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। কেন? হেপাটিক মানে হচ্ছে যকৃৎ, হেপাটিক মানে যকৃৎ। তাহলে যকৃতে যেই ঘটনা ঘটাবে, যেই ধাপ সে পরিচালনা করবে সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকা যেটা করবে সেটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক। অ্যারিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। অ্যারিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। আচ্ছা, আমরা তিনটা রক্তকণিকা চিনি, এ আরবিসি, ডাব্লিউবিসি, আর এটা হচ্ছে প্লাটেলেট। আচ্ছা, আরবিসি কে বলা হয় বা লোহিত রক্তকণিকা বলা হয় অ্যারিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোসাইট, আর অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। আমরা আগে থেকে এগুলো জানি, ছোটবেলায় পড়ছি। আচ্ছা, তাহলে হেপাটিক সাইজোগনি, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি বুঝা গেছে। হেপাটিক সাইজোগনি হয় যকৃতে, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি হয় লোহিত রক্তকণিকা। হেপাটোসাইটিক বা হেপাটিক সাইজোগনি এটা হচ্ছে আবার দুই প্রকার। দেখো, হেপাটিক সাইজোগনি হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে প্রি অ্যারিথ্রোসাইটিক, আর এটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক। তাহলে বোঝা গেছে, যকৃতে যে হেপাটিক সাইজোগনিটা ম্যালেরিয়া পরজীবী ঘটায় সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। ক্লিয়ার? এখন এরকম নাম কেন? দেখো, প্রি, প্রি মানে পূর্বে। কিসের পূর্বে? অ্যারিথ্রোসাইটিকের পূর্বে। ক্লিয়ার? তাহলে হেপাটিক সাইজোগনি ঘটে আগে, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটে পরে। হেপাটিক সাইজোগনির একটা ধাপ হচ্ছে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি কেন? এরা অ্যারিথ্রোসাইটিকে যাওয়ার আগে ঘটে, অর্থাৎ অ্যারিথ্রোসাইটিকে যাওয়ার আগে প্রিপারেশন নেয়, জন্য হচ্ছে প্রি অ্যারিথ্রোসাইটিক। এটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো মানে হচ্ছে বের হয়ে যাওয়া, হ্যাঁ, বা চলে যাওয়া এরকম। অর্থাৎ অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটানোর জন্য ও এখন রেডি, ও এখন আমাদের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পারবে। এই এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির ফলে এরকম একটা দশা তৈরি হয় যার ফলে সে সহজেই লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এটাকে বলা হয় প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। বুঝতে পারছি আমাদের সাইজোগনিটা? ওকে, এবার আসো মশকিতে। মশকিতে ওরা গ্যামেটোগনি ঘটায়। এই গ্যামেটোগনি দুইটা ধাপে হয়। গ্যামেটোগনিটা দুইটা ধাপে হয়। গ্যামেটোগনি, মশকির দিকে যে যৌন জননটা ঘটে এটা পুরাটাই হচ্ছে গ্যামেটোগনি। এই গ্যামেটোগনির দুইটা ভিন্ন ভিন্ন পার্ট আছে। একটা হচ্ছে গ্যামেটোগনি সে নিজেই, মানে গ্যামেটোগনি অর্থাৎ গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেটোগনি কি? গ্যামেট সৃষ্টি করার প্রক্রিয়া। গ্যামেট মানে কি? গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট বা গ্যামেট, গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু। ওকে, তাহলে মশকির দেহের গ্যামেটোগনির দুইটা ধাপ, একটা হচ্ছে গ্যামেটোগনি, এই গ্যামেটোগনির ফলে গ্যামেট তৈরি হবে। আচ্ছা,
গ্যামেট কি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে স্পোরোগনি। স্পোরোগনি। আচ্ছা, স্পোরোগনির ফলে ঘটনা ঘটে কি? স্পোরোগনির ফলে হচ্ছে স্পোর তৈরি হয়। কি তৈরি হয়? স্পোর। এই ক্ষেত্রে সে তৈরি করে স্পোরোজয়েট। কি তৈরি করে? স্পোরোজয়েট। বুঝতে পারছি? দেখো, মশকের দেহে যৌন জনন ঘটে, এই যৌন জননটাকেই সাধারণত গ্যামিটোগনি বলা হয়। তাহলে মশকের দেহে যেটা ঘটে সেটাই হচ্ছে গ্যামিটোগনি। এই গ্যামিটোগনির দুইটা ভিন্ন ভিন্ন পার্ট আছে, একটা হচ্ছে গ্যামিটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। গ্যামিটোগনির মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়, স্পোরোগনির মাধ্যমে স্পোর সৃষ্টি হয়। গ্যামেট কি? শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে গ্যামেট। স্পোরোজয়েটের ফলে স্পোর তৈরি হয়। স্পোর জিনিসটা কি? ম্যালেরিয়ার ক্ষেত্রে স্পোরোজয়েট তৈরিটাই হচ্ছে, স্পোরোজয়েটটাই হচ্ছে ওই স্পোর। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ধাপগুলা। এই ধাপগুলা অতিক্রম করে করে সে হচ্ছে তার জীবন চক্র সম্পন্ন করে। আচ্ছা, এখন কথা হচ্ছে জীবন চক্র জিনিসটা আসলে কি? আমরা তো পড়ে ফেললাম যে এই জীবন চক্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। জীবন চক্র হচ্ছে, দেখো, জীবন চক্র যদি আমি বুঝাইতে যাই তাহলে একটা সাইকেলের কথা চিন্তা করতে হবে। ধরো একটা মানুষ, একটা হচ্ছে মানুষ, সে মাত্র জন্মগ্রহণ করলো, সে একটু শিশুতে পরিণত হবে, সে আর একটু বড় হবে, আমরা বলি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট। সে অ্যাডাল্ট হয়ে সে কি করবে? জনন কাজে অংশ নেবে, অর্থাৎ নতুন প্রজন্ম সৃষ্টি করবে, জনন বা নতুন প্রজন্ম সৃষ্টি করবে। এই ঘটনায় আবার ফিরে আসবে। অর্থাৎ কারো জন্ম হলো, সে শিশু একটু বৃদ্ধিপ্রাপ্ত হলো, সে আরো পরিণতভাবে ম্যাচিউর হলো, সে জনন কাজ সম্পন্ন করবে, যার ফলে আবারও নতুন কেউ জন্ম লাভ করবে। এই যে চক্রটা, এই চক্রকে আমরা বলি জীবন চক্র। পরজীবীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। সে আলটিমেটলি তার নতুন একটা কপি তৈরি করে, নতুন একটা জীব তার মতো সে আবার তৈরি করে, ধাপে 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 ধাপে। এই যে চক্রাকারে ঘটতে থাকে, তার নতুন প্রজন্ম আনার প্রক্রিয়া, সে জন্ম লাভ করে, সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে পূর্ণবয়স্ক হয়, সে আবার জনন কাজে অংশগ্রহণ করে, নতুন প্রজন্ম সৃষ্টি করে। এটা হচ্ছে জীবনচক্র। তো জীবনচক্রের সংখ্যা বুঝে গেছে? ওকে, তাহলে জীবনচক্র বুঝলে আমরা আরেকটু ডিপে যাই। দেখো, আমরা এখন পড়বো ম্যালেরিয়া পরজীবীর মানব দেহে জীবনচক্র। আমরা একটু আগে পড়ছি, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, অর্থাৎ যকৃতে যে অযৌন জনন ম্যালেরিয়া পরজীবী ঘটায় সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। খেয়াল করো, এটা হচ্ছে একটা মশা। এই মশার নাম কি? এই মশার নাম অ্যানোফিলিস। এই অ্যানোফিলিস একটা বৈজ্ঞানিক নাম, তাই নামের নিচে দাগ দিতে হবে। অ্যানোফিলিস মশা মানুষকে কামড় দেয়, দংশন করে। ফলে দেখো, তার লালা গ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণু ছিল। ম্যালেরিয়া জীবাণুর স্পোর গুলো ছিল। কি ছিল? স্পোর। আমরা একটু আগে বলছি যে মশকের দেহে ম্যালেরিয়া জীবাণুটা কই থাকে? একটা থাকে তার পৌষ্টিক নালীতে, পরিপাক নালীতে, আর একটা থাকে লালা গ্রন্থিতে। দেখো, লালা গ্রন্থিতে স্পোর গুলা থাকে, যার নাম হচ্ছে স্পোরোজয়েট। এই স্পোর গুলা সে যখন মানুষকে দংশন করে, মানুষ দংশন করার ফলে স্পোর গুলা বা স্পোরোজয়েট গুলা, এগুলো হচ্ছে স্পোরোজয়েট, এগুলো হচ্ছে স্পোর বা স্পোরোজয়েট। এই স্পোরোজয়েট গুলা মানুষের শরীরে প্রবেশ করে। কথা বুঝছি? তাহলে একটা অ্যানোফিলিস মশা যখন মানুষের কামড় দেয়, দংশন করে, তখন তার লালা গ্রন্থি থেকে স্পোরোজয়েট গুলো মানুষের বডিতে প্রবেশ করে। এর মাধ্যমে, এই ঘটনা ঘটানোর মাধ্যমে মানব দেহে ম্যালেরিয়া জীবাণু বা ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র শুরু হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো তারপর ঘটনাটা কি ঘটে। আমরা এই যে ছোট ছোট স্পোরোজয়েটের কথাগুলো বলছি, এগুলাকে একটু চিনি। দেখো, এই রকম দেখতে এই ছোট ছোট স্পোরোজয়েট গুলো হয়। এদের শেপটা যদি আমরা কল্পনা করি, এরা মোটামুটি একটু লম্বাই হয়, কিন্তু এরা থাকে কি ছোট, এরা তো অনেক ক্ষুদ্র। এজন্যই তো এরা অণুজীব চ্যাপ্টারে আমরা পড়তেছি এদেরকে। এরা হচ্ছে হয় কি, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, সাথে সাথে কি এরা সঞ্চালনক্ষম। এরা হচ্ছে সঞ্চালনক্ষম, মানে এরা চলাফেরা করতে পারে, সঞ্চালনক্ষম, এরা চলাফেরা করতে পারে। তাহলে দুইটা বৈশিষ্ট্য এদের পাইছি। এরা হচ্ছে ক্ষুদ্র, অনেক ছোট ছোট। দেখো, এই ছোট ছোট জিনিসটাকে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করছি। এরা হচ্ছে ক্ষুদ্র, সঞ্চালনক্ষম। দেখো, এদের দুই প্রান্ত সরু। দুই প্রান্ত কি সরু? এদের দুই প্রান্ত সরু। প্রান্ত সরু হলে খুব সহজেই একজনের মধ্যে ইনপুট করা যায়, এজন্যই এদের দুই প্রান্ত হচ্ছে সরু, যাতে এরা খুব সহজেই কোষকে আক্রমণ করতে পারে, কোষের মধ্যে নিজেকে প্রবেশ করাইতে পারে। তাহলে এদের তিনটা বৈশিষ্ট্য আমরা পাইলাম। এরা খুব ক্ষুদ্র হয়, এরা সঞ্চালনক্ষম হয়, মানে এরা চলাফেরা করতে পারে। আচ্ছা, এদের দুই প্রান্ত হয় সরু। এদের দুই প্রান্ত হয় সরু। দেখো, এর বডিটা সামান্য বাঁকানো, এর বডিটা হচ্ছে বাঁকা, এর বডিটা কি বাঁকা।
এর মাঝখানে একটা সুন্দর নিউক্লিয়াস আছে। বডির যে মিডল পোর্শন একটু মোটা, দুই প্রান্ত তো সরু, মাঝখানের পোর্শনটা মোটা। এই মোটা প্রান্তে একটা নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই নিউক্লিয়াসটা হয় হ্যাপ্লয়েড। নিউক্লিয়াসটা কেমন হয়? হ্যাপ্লয়েড। বুঝতে পারছি? তাহলে মশক কি প্রথমে মানুষকে দংশন করে? স্পোরোজয়েডটা লালা গ্রন্থি থেকে মানব দেহে প্রবেশ করে। এই স্পোরোজয়েডটা দেখতে আসলে এরকম হয়। আমরা যে চিত্রটা এখন দেখতেছি এটা হচ্ছে কিসের চিত্র? এটা হচ্ছে স্পোরোজয়েডের চিত্র। বুঝতে পারছেন আমরা সবাই? এবং স্পোরোজয়েডের এই বৈশিষ্ট্যগুলো থাকে, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো। ওকে, তারপরে আমরা সামনে আগাই। এই স্পোরোজয়েডটা কি করে দেখো। মশা কামড় দিল, স্পোরোজয়েড মানব দেহে প্রবেশ করলো। এই স্পোরোজয়েড গুলা যকৃতে চলে আসে। স্পোরোজয়েড গুলো যকৃতে চলে আসে কিসের মাধ্যমে? যকৃতে চলে আসে রক্ত স্রোতের মাধ্যমে। রক্ত স্রোতের মাধ্যমে যকৃতে চলে আসে। আচ্ছা, কিভাবে চিনিও? ও মানব দেহে প্রবেশ করলো, তো আসলে আমাদের মতো তো বুদ্ধিমান না, বা ধরো বানর এর মতো বুদ্ধিমান না, তাহলে ও কিভাবে যকৃত চিনে? দেখ, স্পোরোজয়েড গুলাকে যকৃতে পর্যন্ত নিয়ে আসার জন্য একটা কেমিক্যাল কাজ করে, একটা রাসায়নিক পদার্থ কাজ করে। সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস নামের একটা রাসায়নিক পদার্থ এই স্পোরোজয়েড গুলোকে রাস্তা চিনায় দেয় যে এই দিকে এদিকে আসো, তাহলে তুমি লিভারে যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, সে যেহেতু আগে রক্তস্রোতেই যায়, তাহলে কেন সে প্রথমেই এই যে লোহিত রক্তকণিকার একটা ধাপ আছে এইটাতে কেন আক্রমণ করে না? অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোকিনিক কেন আগে করে না? কারণ হচ্ছে এই যে স্পোরোজয়েডটা, এই স্পোরোজয়েডটার ক্ষমতা নাই তখন ওই পর্যায়ে আরবিসি কে বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার, ওর ক্ষমতা নাই। ও লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার ক্ষমতা অর্জনের জন্যই যকৃতে যায় এবং হেপাটিক সাইজোগনি ঘটায়। কথা বুঝতে পারছি কেন এই ঘটনাটা ঘটে? আমি আবার একটু রিপিট করি। মশা ফার্স্টে আমাকে দংশন করলো, ও লালাগ্রন্থি থেকে আমার বডিতে স্পোরোজয়েড ঢুকলো। স্পোরোজয়েডটা দেখতে এরকম। এই স্পোরোজয়েডটা কি করে? মশা কামড় দেওয়ার পরে আমার লিভারে চলে আসে রক্তস্রোতের মাধ্যমে, মানে রক্তের মাধ্যমে ফ্লো করে চলে আসে। ওকে যকৃত পর্যন্ত রাস্তা চিনায় দেয় একটা রাসায়নিক পদার্থ, নাম হচ্ছে কেমোট্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এখন এই কেমোট্যাক্সিসটা ওকে রাস্তা চিনায় দিল, ও রক্তস্রোতের মাধ্যমে লিভারে চলে আসলো, কিন্তু রক্তের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পারলো না। কেন? কারণ এই স্পোরোজয়েডটার এই দশাতে কোনো সক্ষমতা নাই লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার। তাহলে দেখো, এই যে মশা কামড় দিল এবং স্পোরোজয়েড গুলো আমার বডিতে ঢুকে কোথায় আসলো? লিভারে আসলো। এই যে কামড় দেওয়ার পর থেকে লিভারে আসতে তার 30 মিনিট সময় লাগে। কতক্ষণ সময় লাগে? 30 মিনিট সময় লাগে। তাহলে একটা মশা কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে সে আমার লিভারে চলে আসে। খুব দ্রুত এই কাজগুলো ঘটে। বুঝতে পারছি? এই হচ্ছে আমার ইনিশিয়াল পর্যায়ে, যে কিভাবে আমার বডিতে মশা কামড় দেওয়ার পরে হেপাটিক সাইজোগনি শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, পরে যদি আমরা যাই, আমরা বইয়ে যেরকম চিত্র আছে ওরকম চিত্র আঁকার চেষ্টা করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের বুঝতে সুবিধা হলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। আর মনে রাখতে যদি আমাদের সুবিধা হয় তাহলে আমাদের মুখস্থ করার চিন্তা ভাবনা আমাদের মাঝ থেকে চলে যাবে। দেখো, আমি যে চিত্রটা আঁকার ট্রাই করছি এটা হচ্ছে যে চতুর্ভুজাকার চিত্র, এটা হচ্ছে আমাদের যকৃৎ কোষ। এটা কি? যকৃৎ কোষ। আচ্ছা, এবার এই যকৃৎ কোষের মধ্যে এই যে গোলাকার বস্তুটা দেখা যায় এটাকে বলা হয় যকৃতের নিউক্লিয়াস। এবার খেয়াল করো, এই যে একটা চিত্র আমি আঁকানোর ট্রাই করছি, যেটা দুই পাশ সরু, মাঝখানে স্ফীত বা মোটা এবং ক্ষুদ্র বাঁকানো একটা পোর্শন আঁকার ট্রাই করছি। এইটাই হচ্ছে আমাদের সেই স্পোরোজয়েড। এটা কি? স্পোরোজয়েড। এটাই হচ্ছে আমাদের সেই ম্যালেরিয়ার জীবাণু, যেটা মশা কামড় দেওয়ার পরে আমার রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমার লিভারের কোষ পর্যন্ত চলে আসছে। ক্লিয়ার? এই যে যকৃৎ কোষ, এই যকৃৎ কোষটাকেই বলা হয় হেপাটিক সেল। কি বলা হয়? হেপাটিক কোষ বা হেপাটোসাইট। হেপাটোসাইটই হচ্ছে হেপাটিক কোষ। হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইট, হেপাটিক কোষ এবং স্পোরোজয়েড বুঝতে পারছি। এই যে দেখো, এই স্পোরোজয়েডটার দুই প্রান্ত সরু হওয়ার কারণে সে খুব সহজেই একটা যকৃৎ কোষের মধ্যে ইন করতে পারছে, প্রবেশ করতে পারছে। ক্লিয়ার? এই যকৃৎ কোষের মধ্যে স্পোরোজয়েডটা প্রবেশের সাথে সাথে আমাদের শুরু হয়ে যায় হেপাটিক সাইজোগনির প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি।
বুঝতে পারছি? প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি এই প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়। ওকে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ছোট্ট একটা নাম আছে, আমরা সেই নামটা দেখি। এই প্রক্রিয়াটা ছোট নাম হচ্ছে স্পোরোজয়েটের যকৃত কোষে প্রবেশ। এটা একটা স্টেপ। এটা কি? এটা একটা স্টেপ। ওকে, এবার দেখো, এই স্টেপের মাধ্যমে অর্থাৎ স্পোরোজয়েটটা যকৃত কোষে প্রবেশের মাধ্যমেই আমাদের প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এবার দেখি সে কিভাবে এই চক্রটা ঘটায়। প্রথমেই এই যে চিকন পাতলা ক্ষুদ্র এবং সঞ্চালনক্ষম যে স্পোরোজয়েটটা ছিল সেটা যকৃত কোষে প্রবেশ করে ফেলছে এবং সে যকৃত কোষ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। পুষ্টি উপাদান গ্রহণ করে সে যে একটা লম্বাকৃতির ক্ষুদ্র সরু অবস্থায় ছিল সেখান থেকে গোলগাল মোটাসোটা একটা অবস্থায় আসে। দেখতেছো? এই স্পোরোজয়েটটা যকৃত কোষ থেকে খাদ্য পুষ্টি উপাদান শোষণ করে সে গোলাকৃতির এবং বড় হয়ে যায়, গোলাকৃতির হয় এবং বড় হয়। এই দশাটাকে আমরা বলি ক্রিপ্টোজয়েট। তাহলে ক্রিপ্টোজয়েট বোঝা গেছে। ক্রিপ্টোজয়েটটা কি? তাহলে প্রথমে কি হয়, এই স্পোরোজয়েটটা আমার যকৃত কোষকে আক্রমণ করে, যকৃত কোষকে আক্রমণ করার মাধ্যমে আমার প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিটা শুরু হয়। আচ্ছা, এবার এই স্পোরোজয়েটটা যকৃত কোষে প্রবেশ করে যকৃত কোষ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এবং সে গোলাকার হয়, বড় হয়। এই দশাকে আমরা বলি ক্রিপ্টোজয়েট। খেয়াল করো, যখনই আমার যকৃত কোষে স্পোরোজয়েট অর্থাৎ ম্যালেরিয়া জীবাণু কাজ করা শুরু করছে, আমার যকৃত কোষের নিউক্লিয়াস তার নিজের অবস্থান থেকে সরে যেতেছে, বিচ্যুত হয়ে যেতেছে, সে নষ্ট হয়ে যেতেছে। বুঝছি? আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্রিপ্টোজয়েট। তারপরে দেখি সাইজন। সাইজন খুবই গুরুত্বপূর্ণ একটা দশা। সাইজন খুবই গুরুত্বপূর্ণ একটা দশা। দেখো, ক্রিপ্টোজয়েটে ও গোলাকার হইল। এই পর্যায়ে এই গোলাকার জীবাণুটা তার নিউক্লিয়াসটাকে বারবার মাইটোসিস বিভাজন ঘটাবে। কি করবে? বারবার মাইটোসিস ঘটাবে। মাইটোসিস মানে কি? ইকুয়েশনাল বিভাজন। বারবার একই জিনিস সে তৈরি করতে থাকবে বিভাজনের মাধ্যমে। ফলে এই একটা নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েট বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। বুঝতে পারছি? মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলা নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি সাইজন। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা কি বলি? সাইজন। এই সাইজনটে সাধারণত 1000 থেকে 1200 নিউক্লিয়াস থাকে। তাহলে বুঝো, একটা জীবাণু একটা যকৃত কোষে প্রবেশ করছে, এই জীবাণুটা একটু পরেই অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করে ফেলছে। তার মানে তার সক্ষমতা এখন অনেক বেড়ে গেছে। এই পর্যায়ে তুমি একটু খেয়াল করলে দেখবা যে মানুষের যকৃতের যে নিউক্লিয়াসটা ছিল এটা আরো অবস্থা খারাপ হয়ে গেছে, ও আরো ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পারছি? সাইজন দশা। সাইজন দশা বলতে বোঝায় বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হচ্ছে সাইজন। এই যে সাইজন, এটা মানব দেহে যখন মশার ম্যালেরিয়া জীবাণু যখন কাজ করে, ওর জীবন চক্র ঘটায়, তখন অনেকবার আমরা সাইজন দেখতে পারি। এই জন্য মানব দেহে এই ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রকে সাইজোগনি বলে। আমরা করতেছি প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা পরবর্তী দশায় যদি যাই। এই যে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস ধরলাম, এটা হচ্ছে সাইজন্টের একটা নিউক্লিয়াস। অনেকগুলো নিউক্লিয়াস তো সাইজন্টে আছে, 1000 থেকে 1200টা পর্যন্ত নিউক্লিয়াস থাকে। এই একটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এসে জমা হয়। একটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এসে জমা হয়। এর চারপাশে একটা ঝিল্লি গঠিত হয়, আবরণ গঠিত হয়। ফলে দেখো, প্রত্যেকটা নিউক্লিয়াস নতুন করে স্বতন্ত্র একটা কোষ সৃষ্টি করে ফেলছে, নতুন করে স্বতন্ত্র একটা জীবাণু সৃষ্টি করে ফেলছে। বুঝতে পারছি? তাহলে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস নিজে চারপাশে সাইটোপ্লাজম এসে জমা হয়, তার উপরে একটা আবরণ জমা হয়। এর ফলে প্রত্যেকটা নিউক্লিয়াস একটা স্বতন্ত্র কোষ হিসেবে গড়ে উঠছে, স্বতন্ত্র জীবাণু হিসেবে গড়ে উঠছে। এই দশাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। কি বলা হয়? ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে আমি আবার একটু বলি যে স্পোরোজয়েট যকৃত কোষকে আক্রমণ করে, এর ফলে আমার প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হয়। এই স্পোরোজয়েটটা একটু পরে যকৃত থেকে খাদ্য সামগ্র গ্রহণ করে সে আকারে বড় হয় এবং গোলাকার হয়। এই দশাকে বলি ক্রিপ্টোজয়েট। দেখো, এই ক্রিপ্টোজয়েট দশায় এসে যখন স্পোরোজয়েট তার কাজকর্ম শুরু করছে, আমার যকৃতের নিউক্লিয়াস নষ্ট হওয়া শুরু করছে। তারপরে এই ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে, এটাকে বলে সাইজন্ট। ওকে, এই সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস তার আশেপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং তার চারপাশে আবার একটা কভার, একটা ঝিল্লি গঠিত হয়। ফলে সাইজন্টের প্রত্যেকটা কোষ স্বতন্ত্র একটা জীবাণু হিসেবে গড়ে ওঠে। এই ধাপটাকে বলি ক্রিপ্টোমেরোজয়েট। কথা বুঝছি? ক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত দেখো, ক্রিপ্টোমেরোজয়েটের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা নিউক্লিয়াসের স্বতন্ত্র কোষ বা স্বতন্ত্র জীবাণু হিসেবে গড়ে উঠছে। এরা কি করে? এরা এবার এই যে ওর যে সারফেসটা ছিল বা এরিয়াটা ছিল, এই এরিয়াটা ভাঙে ফার্স্টে। এই যে এই এরিয়াটা ফার্স্টেও ভাঙে, ওর এই এরিয়াটা ফার্স্টে ভাঙে। ভাঙার পরে আমার যকৃতের কোষটাকেও সে নষ্ট করে দেয়, ভেঙে এরা বাইরে বেরোয় আসে। দেখো,
মেরোজয়েট আমার যকৃৎ কোষকে ভেঙে ফেলছে, ভেঙে তারা বাইরে মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোমেরোজয়েট গুলো আমার যকৃৎ কোষকে ভেঙে বাইরে বের হয়ে গেছে। এই পর্যায়ের মাধ্যমে, অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়েট গুলো আমার যকৃৎ কোষকে ভেঙে বা নষ্ট করে বের হয়ে গেছে, এর মাধ্যমে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি দশা শেষ। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন এরা কি করে বের হয়? এরা যকৃতের মধ্যে কিছু ফাঁকা স্থান থাকে, যকৃতের কোষগুলোর মধ্যে কিছু ফাঁকা স্থান থাকে, এই স্থানগুলোকে বলা হয় সাইনোসয়েড। কি বলা হয়? সাইনোসয়েড বলা হয়। আচ্ছা, এবার এই সাইনোসয়েডে গিয়ে তারা আশ্রয় নেয়, কারা? ক্রিপ্টোমেরোজয়েড গুলো আশ্রয় নেয়। ওকে, এরপরে তারা করে কি? এই পর্যন্ত আমার প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি শেষ। এরপরে তারা কি করে দেখি। আচ্ছা, ক্রিপ্টোমেরোজয়েড গুলো আমার সাইনোসয়েডে গিয়ে অবস্থান নিল, তারপরে তারা বসে থাকে না, তারা নতুন করে আমার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে। আশেপাশে যে কোষগুলো ছিল তাদেরকেও তারা আক্রমণ করা শুরু করে। তার মানে তারা আসলে তাদের কাজের বিস্তৃতি অনেক ঘটায় ফেলছে। আচ্ছা, এরপরে দেখি। এরপরে এই যে ক্রিপ্টোমেরোজয়েডটা ছিল, এই ক্রিপ্টোমেরোজয়েডটা আবার সাইজন দশা তৈরি করে, অর্থাৎ ওর যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা আবার বারবার মাইটোসিস কোষবিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আরেকটা দশা তৈরি করে, যার নাম হচ্ছে সাইজন। তাহলে সাইজন বোঝা গেছে? সাইজন জিনিসটা কি বোঝা গেছে? এটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির সাইজন দশা হচ্ছে এটা। এর আগেও কিন্তু আমরা প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে সাইজন করছি, এটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে আবার একই রকম ঘটনা ঘটে। অর্থাৎ এর মাধ্যমে কি করে তারা? এর মাধ্যমে তারা তাদের সংখ্যা অনেক বৃদ্ধি করে। সংখ্যা অনেক বৃদ্ধি করলে হয় কি, তাদেরকে আসলে খুব সহজে আর ধ্বংস করা যায় না, তাদেরকে অনেক বেশি পরিশ্রম করে ধ্বংস করতে হয়। আচ্ছা, তাহলে সাইজন বোঝা গেছে, খুব সহজ, এগুলা একদমই সহজ। তারপরে তারা মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করে। কি তৈরি করে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। একই রকম ঘটনা তারা ঘটায়। এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস, তার আশেপাশে কিছু সাইটোপ্লাজম এসে জমা হয় এবং এই সাইটোপ্লাজমের চারপাশে আবার একটা ঝিল্লি দ্বারা আবৃত হয়। প্রত্যেকটা সাইজন্টের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা নিউক্লিয়াস নতুন একটা জীবাণু বা নতুন একটা কোষে পরিণত হয়। বুঝতে পারছি? এই দশাটাকে আমরা বলি মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে মেটাক্রিপ্টোমেরোজয়েড বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো, এই মেটাক্রিপ্টোমেরোজয়েডের প্রত্যেকটা কোষ এখন কি করে? প্রত্যেকটা নিউক্লিয়াস যে নতুন নতুন কোষ তৈরি করে ফেললো, এরা আসলে কি করতেছে? এরা আবারও আগের মতো যকৃৎ কোষকে ভেঙে ফেলতেছে, ভেঙে বের হয়ে যাচ্ছে। খুব সিম্পল, মেটাক্রিপ্টোমেরোজয়েডের প্রত্যেকটা কোষ আমার যকৃৎ কোষকে ভেঙে ফেলতেছে, এরা আমার যকৃৎ কোষকে ভেঙে ফেলতেছে, ভেঙে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো মেটাক্রিপ্টোমেরোজয়েড যকৃৎ কোষ থেকে ভেঙে বের হয়ে গেছে। মেটাক্রিপ্টোমেরোজয়েড হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ছোট, একটা দেখো বড়। ঠিক আছে, একটা হয় ছোট, একটা হয় বড়। ছোটটাকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। মাইক্রো মানে ছোট, মাইক্রোস্কোপ, মাইক্রো মানে ছোট। আর যেটা বড় থাকে সেটা হয় ম্যাক্রো। যেটা বড় থাকে সেটা কি? সেটা হচ্ছে ম্যাক্রো। আচ্ছা, এখন এরা আসলে করে কি? দেখো, বড়রা একটু বলদ টাইপের হয়, তাদেরকে যেই কাজ দেওয়া হয় ওইটাই করতে থাকে, একদম চুপচাপ ওটাই করতে থাকে ভদ্র মানুষের মতো। তাহলে এই যে ম্যাক্রো বা বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলা আবারও সে নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে, মানে একই কাজ সে বারবার করতে থাকে, নতুন যকৃৎ কোষকে আক্রমণ। আচ্ছা, মাইক্রোগুলা করে কি? ছোটগুলো লাফালাফি করে বেশি, ওরা বেশি লাফালাফি করে, বেশি দৌড়াদৌড়ি করে। তারা যকৃৎ আর থাকতে চায় না, তাদের এই কাজ আর ভালো লাগছে না। তারা যেহেতু ছোট, তাদের বুদ্ধি একটু বেশি, তারা আমার লোহিত রক্তকণিকাতে আক্রমণ করতে চলে আসে। কোথায় চলে আসে? রক্তস্রোতে চলে আসে। কথা বুঝতে পারছি? তাহলে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি হয় দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো হচ্ছে ছোটগুলা, ম্যাক্রো হচ্ছে বড়গুলা। বড়গুলা সেই আগের মতোই কাজ করতে থাকে, নতুন নতুন যকৃৎ কোষে আক্রমণ করে, আবার এই সেম প্রসেসটা প্রি এবং এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায়। আর ছোটগুলা এখানে থাকতে চায় না, তারা লাফায় আমার রক্তে চলে আসে, রক্তে এসে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। কথা বুঝতে পারছি? লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। ঠিক এই প্রসেসেই তুমি তোমার পরীক্ষায় লিখবা, চিত্রনিত্য সব আঁকাবে। এখন কথা হচ্ছে এরকম ভেঙে ভেঙে আঁকাবা না। আমরা যখন পরীক্ষায় লিখবো তখন আমরা সুন্দর করে এরকম একটা চিত্র আঁকাবো, খুবই সোজা এই চিত্রগুলা। দেখো, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আমাদের স্পোরোজয়েড যকৃৎ কোষে প্রবেশ করলো, সে যকৃৎ কোষ থেকে খাবার দাবার নিল, পুষ্টি উপাদান নিল, নিয়ে মোটা গোলাকার সুন্দর বড় হলো। হওয়ার পরে সে তার শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য তার নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করলো, এটাকে বলে সাইজন। আচ্ছা,
সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস আবার স্বতন্ত্র কোষে পরিণত হয়, তার আশেপাশে প্রত্যেকটা নিউক্লিয়াসের আশেপাশে সাইটোপ্লাজম জমা হয়, তাকে ঘিরে আবার কোষ ঝিল্লি এর মতো একটা পর্দা তৈরি হয়, ঝিল্লি তৈরি হয়। এই ধাপকে আমরা বলি ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড গুলো আমার যকৃৎ কোষকে ভেঙে চুরে একদম বের হয়ে আসে, তারা সাইনোসয়েডে আশ্রয় নেয়। এরপরে প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড আবার নতুন নতুন যকৃৎ কোষগুলোকে আক্রমণ করা শুরু করে, আমার নতুন যকৃৎ কোষগুলোকে আক্রমণ করা শুরু করে। দেখো ক্রিপ্টোমেরোজয়েড গুলা সাইনোসয়েডে আশ্রয় নিল, তারা আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করা শুরু করছে। একই প্রসেস, ক্রিপ্টোমেরোজয়েড গুলা যকৃৎ কোষে প্রবেশ করছে, এখান থেকে পুষ্টি উপাদান নেয়, নিয়ে সাইজন তৈরি করে, বহু নিউক্লিয়াস তৈরি করে, মাইটোসিস বিভাজন বারবার ঘটায় নিউক্লিয়াসে। তারপরে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আবার তারা সাইটোপ্লাজম জমা হয়, ঝিল্লি দ্বারা আবৃত হয়, মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করে। তারা আবার আমার ওই যকৃৎ কোষটাকে যেটাকে আবার আক্রমণ করছিল সেটারে ভেঙে আবার বের হয়ে আসে। এবং মেটাক্রিপ্টোমেরোজয়েড হয় দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রো এবং আরেকটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো হয় ছোটগুলা, এরা আর একই কাজ করতে চায় না, তারা হচ্ছে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার জন্য চলে যায়। ম্যাক্রোটা তো বোকাশোকা বড়, সে হচ্ছে এই ঘটনাটাই আবার ঘটায়। দেখো সে আবার নতুন যকৃৎ কোষে আক্রমণ করে, আবার এই সাইকেলটা বারবার ঘটতে থাকে। তাহলে এরকম ঘটনা ঘটাইতে ঘটাইতে একটা পর্যায়ে অনেকগুলা জীবাণু আমার বডিতে তৈরি হয়ে যায়। তো অনেক জীবাণু যখন তৈরি হয়ে যায় তখন তো ওরে দমন করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং এই যে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এই দশাটায় আসলে আমার বডিতে জ্বর হয় না, অর্থাৎ লক্ষণ প্রকাশ পায় না, জ্বর হয় না। ক্লিয়ার? এই ঘটনা ঘটানো পর্যন্ত, অর্থাৎ স্পোরোজয়েড যকৃতে প্রবেশ থেকে ক্রিপ্টোমেরোজয়েড গুলা যকৃতের কোষ ভেঙে বের হয়ে আসে, এই ঘটনা ঘটায় 4 দিন ধরে। কয়দিন ধরে? 4 দিন ধরে। খেয়াল করো, একটা সাইজন্টে নিউক্লিয়াস থাকে 1000 থেকে 1200 পর্যন্ত। কে মানে হাজার, কে মানে হচ্ছে হাজার। 1000 থেকে 1200 পর্যন্ত প্রত্যেকটা সাইজন শেষ পর্যন্ত মেরোজয়েড তৈরি করে। কি তৈরি করে? মেরোজয়েড তৈরি করে প্রায় 8 থেকে 20,000। তাহলে কত সংখ্যা! একটা মাত্র স্পোরোজয়েড থেকেই আসলে এই পরিমাণ জীবাণু আমার বডিতে তৈরি হয়ে যেতেছে, আমার প্রকৃতির মধ্যেই তৈরি হয়ে যেতেছে। বুঝতে পারছি? তাহলে এটা খুবই ডেঞ্জারাস, কারণ সে প্রথমে 4 দিন কোনো লক্ষণই প্রকাশ করে না। প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে কোনো জ্বরই হয় না, মানে ওর কোনো লক্ষণই নেই। আমার প্রাথমিক লক্ষণ যেগুলো পড়ছি সেগুলো আরো পরে আসে, তারপরে মাধ্যমিক শেষে গিয়ে আমাদের সেই চূড়ান্ত লক্ষ্য প্রকাশ পায়। তার মানে এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে সে অনেক টাইম নেয়, এবং ততক্ষণে সে যা করার করে ফেলে। ফলে আমার বডির প্রতিরক্ষা ব্যবস্থা তার চিনতে, কাজ করতে খুব লেট করে ফেলে। ফলে সঠিক টাইমে চিকিৎসা যদি না হয়, মানুষ মারাও যেতে পারে। ওকে, এখন এই যে সম্পূর্ণ ঘটনাটা, অর্থাৎ প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, দুইটা মিলেই আমরা একে বলতেছি হেপাটিক সাইজোগনি। দেখো খেয়াল করো, এই যে স্পোরোজয়েড যকৃত কোষে প্রবেশের পর থেকে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ হেপাটিক সাইজোগনি, এই পুরো পূর্ণাঙ্গ চক্রটা ঘটাতে সময় লাগে 7 থেকে 10 দিন। খুব ইম্পর্টেন্ট, পুরো চক্র ঘটাতে সময় লাগে কতদিন? 7 থেকে 10 দিন, অনেক বেশি টাইম। আর শুধুমাত্র প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটাতে সময় লাগে 4 দিন। তার মানে এই ঘটনাটা ঘটাতে এত বেশি টাইম তারা নেয়, এবং এই টাইমের মধ্যে আসলে তারা এককভাবে অনেকগুলা তৈরি করে ফেলে। ফলে আমার লোহিত রক্তকণিকাকে যাওয়ার আগেই সে আমার যকৃতের অনেক কোষগুলাকে ধ্বংস করে ফেলে। ফলে যকৃৎ, আমরা বললাম যে চূড়ান্ত পর্যায়ে যকৃৎ মোটা হয়ে যায়, স্ফীত হয়ে যায়, কারণ সে তো আগের মতো কাজ করতে পারতেছে না, আর তার মধ্যে অনেক জীবন এখন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের হেপাটিক সাইজোগনি। আমরা এতক্ষণ যেটা পড়তেছিলাম সবই হচ্ছে হেপাটিক সাইজোগনি, আমাদের ম্যালেরিয়া পরজীবীর সিম্পল একটা পার্ট, যেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। এই যে ম্যাক্রো যেটা তৈরি হয়েছে, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এইটা আমাদের লোহিত রক্তকণিকায় চলে যায়, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, সেখান থেকে শুরু হয় আমাদের অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ লোহিত রক্তকণিকার আক্রমণের দশা। ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের পড়াশোনা। আমরা আজকে যেটা পড়লাম, ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে একটু জানলাম, তাদের ইতিহাস জানলাম, তারা কিভাবে কাজ করে এটুকু একটু জানলাম। আর সবশেষে হচ্ছে আমরা ওদের মানব দেহে যে হেপাটিক সাইজোগনিটা ঘটে এই সম্পর্কে একটু জানতে পারছি। ঠিক আছে? সবাই ভালো থাকো।